ইউজিসি নেট পরীক্ষা এখন কি আর দেওয়ার কোনো মানেই নেই? ইউজিসি নেট পরীক্ষায় পাশ করে কি কোনো চাকরি পাওয়া যায় না? বা ইউজিসি নেট পাশ করে কেরিয়ারে অ্যাকচুয়ালি হবেটা কি? অনেক সময় লাগবে, প্রফেসর হওয়া অত সহজ নয়। এই এত নেগেটিভ কথাবার্তা আমরা যারাই নেট সেটের অ্যাসপিরেন্টস বা নেট সেটের জগতে যারা রয়েছি সবাই কম বেশি শুনে থাকি। কিন্তু ফাইনালি এই কথাগুলো যারা বলে তারা কতজন এই লাইনটায় পড়াশোনা করেছে, এই অবধি এগিয়েছে, সেটা নিয়ে কিন্তু খুব সন্দেহ রয়েছে। তো আজকে আমি তোমাদেরকে অ্যাকচুয়ালি বলতে চলেছি যে নেট সেট পাশ করার পর, স্পেসিফিক্যালি ইউজিসি নেট পাশ করার পর বাস্তবটা ঠিক কীরকম আসে, চাকরি আসে কি নেই, কোনো রকম সুযোগ সুবিধা পাওয়া যায় কি নেই, বয়স বেশি লাগে কি লাগে না, সমস্ত বিষয়টা তোমাদেরকে বলবো। তাই সবাইকে বলবো, যারা নেট এক্সামটা দিতে চাও বা নেটের প্রিপারেশন করছো, তাদের প্রত্যেককে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। একটাও বানানো কথা নয় বা একটাও কোনো রকম ভুলভাল ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার জন্য এই ভিডিওটা নয়। এই ভিডিওটা করছি আমি এই কারণে যে যখন আমিও প্রিপারেশন ফেজে ছিলাম অনেকেই অনেক কথা বলতো। আজকের এই ভিডিওটা দিয়ে আমি প্রত্যেকটা মানুষকে সঠিকটা বোঝাতে চাই বা জানাতে চাই যে বাস্তবটা যেটা আমরা দেখি সেটার সাথে কিন্তু রিয়েলিটির অনেক পার্থক্য রয়েছে। ঠিক আছে, মানে যে লোকে যে যা বলে তার সাথে রিয়েলিটি অনেক পার্থক্য। তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটা দেখার পর শেষে তুমি নিজে কি সিদ্ধান্ত নেবে, নেট পড়বে কি পড়বে না, সেটা তুমি কমেন্ট সেকশনে নিজেই জানাবে। এবং আমি অপেক্ষায় থাকবো তোমাদের প্রত্যেকের কমেন্টের জন্য যে ফাইনালি তোমাদের ডিসিশনটা কি হলো। ঠিক আছে, এবং তার সাথে সাথে বলি, আমাদের ইউটিউব চ্যানেল আড্ডা 24/7 বেঙ্গলির অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। কি করে করবে? যে জায়গায় ভিডিওটা দেখছো তার ডান সাইডে নিচের কর্নারে দেখবে সাবস্ক্রাইব বলে একটা লোগো পাবে, ওই বাটনটা জাস্ট একটা ক্লিক করে দেবে, কোনো পয়সা লাগবে না, কিচ্ছু নয়। কেন বলছি? কারণ এই সাবস্ক্রাইব অপশানটায় যদি তুমি ক্লিক করো তাহলে যখনই আমি নেট রিলেটেড বা কেরিয়ার গাইডেন্স রিলেটেড যে কোনো ভিডিওস নিয়ে আসবো তোমার কাছে আপডেটটা পৌঁছে যাবে। ওকে, তো সবার আগে ভিডিওটা শুরু করি আমি যে ইউজিসি নেট অ্যাকচুয়ালি যে একাডেমিক সাফল্য বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সেই ব্যাপারটা ঠিক কী। তোমাদেরকে বলে রাখি যে ইউজিসি নেট এমন একটা পরীক্ষা যেটা হলো ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট এক্সাম, যেই এক্সামটা পাশ করলে তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এলিজিবল হবে অল ওভার ইন্ডিয়াতে, শুধু ওয়েস্ট বেঙ্গলে নয়। তুমি ওয়েস্ট ইন্ডিয়ার যে কোনো স্টেটে চলে যাও, সেখানে তুমি যদি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউ হয়, রিক্রুটমেন্ট বেরায়, তুমি সেখানে অ্যাপ্লাই করতে পারবে যদি তুমি নেট এক্সামটা ক্লিয়ার করে নাও একবার। সাথে সাথে তুমি পিএইচডি করার অপশানও কিন্তু পেয়ে যাবে। তাই সবাই আমরা যারা নেট পাস করতে চাই বা নেট পরীক্ষা দিই, আমাদের প্রত্যেকের উদ্দেশ্য একটাই, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার। এবার এই অ্যাসিস্ট্যান্ট প্রফেসরটা যদি সরকারি কলেজে হই তাহলে আমরা কি কি ফেসিলিটি পাবো, কি কি সুযোগ সুবিধা পাওয়া যায়, বেতন কাঠামো কি, সবটা বলবো ভিডিওতে। সবার আগে তোমরা দেখে নাও যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যদি তুমি কেউ হয় তাহলে তার বেসিক পেই শুরু হয় 57,700 টাকা থেকে। কত টাকা থেকে? 57,700 টাকা থেকে তার বেসিক পে হয় বা এন্ট্রি লেভেল পে কিন্তু হয়ে যায়। এবং মোটামুটি তোমার যদি সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কেউ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয় তাহলে সেক্ষেত্রে সে 90 লাখ থেকে মোটামুটি 1 লাখ মতো মাইনে কিন্তু সে পেয়ে যেতে পারবে। সেন্ট্রাল ইউনিভার্সিটি মানে যে সমস্ত ইউনিভার্সিটিগুলো পুরোপুরি সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা পরিচালিত হয়। এবং তার সাথে সাথে তুমি এক্সট্রা যে ফেসিলিটি ডিএ এইচআরএ যেগুলো হয়, সমস্ত সরকারি ফেসিলিটি তুমি পাবে। এবার এই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য দরকার যেটা, সেটা হচ্ছে নেট এক্সামটাকে ক্লিয়ার করা এবং অবশ্যই করে পিএইচডি করতে পারলে আরও ভালো এক্সট্রা বেনিফিট তোমরা পাবে। তো এই যে মাইনেটা, এই যে প্রেস্টিজটা, এই যে মর্যাদাটা সম্মানের সঙ্গে তুমি পাবে, তার জন্য নেট ক্লিয়ার করাটা দরকার। এবার সেটা সবাই পাবে না, এটা খুব স্বাভাবিক। তোমাকে যতজন লোক বলছে কিছু হয় না, কিছু করবে না, সবাই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারবে না। যে জায়গাটায় প্রফেসর মানুষজন থাকে সেই জায়গাটার নামই প্রফেসর জায়গা বা প্রফেসর পাড়া নামে পরিচিত হয়ে যায়।
কেন প্রফেসর পাড়া নামে পরিচিত? কারণ এটা সবাই পায় না, একজন দুজন পায় এবং সেই জায়গাটাই লোকে মর্যাদা দেয়। এবার তুমি যদি ম্যাক্সিমাম মেজরিটির লোকের কথা শুনে এগোতে যাও, তাহলে মেজরিটি তো পাই না, তারা তো এই কথাটাই বলবে যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়া অত ইজি নয়। কিন্তু যদি তুমি লেগে থাকো, তুমি যদি পড়াশোনা করো, তুমি যদি মনোযোগ দিয়ে নিজের শেষ পর্যন্ত লেগে থাকো, তাহলে এটা হওয়াটা অবাস্তব কিছু নয়। সবাই হতে পারে, শুধুমাত্র ডেডিকেশন অ্যান্ড পেশেন্স এইটাই অভাব, যেটা মানুষকে কেউ কেউ পারে আর কেউ কেউ পারে না। এবার তোমাদেরকে আমি বলবো যে সরকারি এবং বেসরকারি দুটো দিকেই কি কি ফেসিলিটি নেটের পর থাকে। কারণ এরকম হতেই পারে যে সরকারের পক্ষে সবাইকে চাকরি দেওয়া কোনো সরকারের পক্ষেই সম্ভব নয়। কারণ কোনো সরকারি 100% গভর্নমেন্ট জব সবাইকে দেবে এটা পসিবলই নয়। তাহলে প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা আমাদের করতে হবে। যদি স্যার আমি সরকারি না পাই, নেটটা ক্লিয়ার করলাম, বেসরকারিতে কি অপশান আছে, কি ফেসিলিটি পাবো, সরকারির সাথে বেসরকারি কি পার্থক্য আছে সেটা বলে দিন। সেটা এখন বলবো তোমাদের। দেখে নাও, সরকারি এবং বেসরকারি দুটো সেগমেন্টকে যদি আমরা দেখি, সরকারি ক্ষেত্রে মোটামুটি বেসিক পে তোমার 57,700 টাকা থেকে ফিক্স তোমার ইনকাম হচ্ছে। কিন্তু বেসরকারি ক্ষেত্রে তুমি পার্ট টাইম বা ফ্রিল্যান্সিং কাজ করতে পারো, বা তুমি ফুল টাইম জব হিসেবেও কাজ করতে পারো। 20 থেকে 30,000 টাকা বেসিক পে থেকে তোমার কাজ কিন্তু শুরু হবে। এক্ষেত্রে আমার মেন বিষয়টা তোমার বলার, হয়তো প্রাইভেটের ক্ষেত্রে তোমার শুরুটা তোমার কম বলে মনে হচ্ছে, কিন্তু প্রাইভেট ইন্ডাস্ট্রি একটা রুলস কি, তুমি যদি স্কিল্ড হও, তুমি যদি জানো, তুমি যদি কাজ করার ক্ষমতা থাকে, তোমার যদি পারফরমেন্স ভালো থাকে, এই স্যালারিটা কখন যে এটাকেও ছাড়িয়ে চলে যাবে তোমার কোনো ধারণা নেই। কিন্তু তার জন্য তোমাকে স্কিল্ড হতে হবে, তোমাকে ভালো করে শিখতে হবে কাজ। সেক্ষেত্রে তুমি কিন্তু একটা সরকারি জায়গার পাশাপাশি বেসরকারি তো নিজের ভালো কেরিয়ার কিন্তু তৈরি করতে পারবে। নেক্সট তুমি যদি দেখো, আমি স্যালারি বলে দিলাম। এবার আমরা যদি বলি মোটামুটি তুমি যদি দেখো নিরাপত্তা, উচ্চ নিরাপত্তা, পেনশন স্বাভাবিক। গভর্নমেন্ট জবের ক্ষেত্রে তো কোনো সিকিউরিটি থাকবেই, গভর্নমেন্ট জবে সিকিউরিটি থাকে, পেনশন থাকে। তার সাথে সাথে তুমি যদি বেসরকারিতেও দেখো, সেখানে বেসরকারি ক্ষেত্রে কি হচ্ছে, প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল। আমি তো বলবো সেটা নির্ভর করছে তোমার নিজের কাজের ওপর, পারফরমেন্সের ওপর। তুমি যদি গভর্নমেন্ট জব পাও, অনেকে ম্যাক্সিমাম লোকজন এটা মনে করে যাও আমি তো জব পেয়ে গেছি আর কি দরকার, হাত পা গুটিয়ে বসে আছি। প্রাইভেটে যদি ওই মেন্টালিটির থাকে, তাহলে তুমি প্রাইভেটের জন্য এলিজেবল নয়। প্রাইভেটের নিয়মই হচ্ছে তোমাকে যতদিন কাজ করতে হবে, তোমাকে শিখতে হবে, তোমাকে ইমপ্রুভ করতে হবে, নিজের স্কিল ইমপ্রুভ করতে হবে, তবেই তোমার স্যালারিও বাড়বে, তুমি আস্তে আস্তে প্রমোশনও পাবে, তোমার কেরিয়ারও আস্তে আস্তে উপরের দিকে উঠবে। ঠিক আছে, নেক্সট তুমি দেখে নাও ফিক্সড ইউজিসি রেট। এখানে একটা নির্দিষ্ট ইউজিসি রেটে স্যালারি দেওয়া হয় এবং অধিকাংশ ক্ষেত্রে কি হচ্ছে, বেসরকারি ক্ষেত্রে একটা মানে একটা স্যালারি স্ট্রাকচারটা ডিপেন্ড করে কোম্পানির ওপর। প্রত্যেকটা কোম্পানি, কারণ কোনো কোম্পানিতে যে ফিক্সড স্যালারি দেওয়া হয়, মানে ধরো তুমি একজন টিচার, এক একটা কোম্পানিতে এক একজন এক এক রকম স্যালারি পায়। তো এটা ইন্ডাস্ট্রির নর্মস, এটা বলে লাভ নেই, কারণ গভর্নমেন্টের একটা পে স্কেল হয়, বেসরকারিতে তো পে স্কেল থাকে না। ওকে, এবার আসি, যদি তুমি জেআরএফ বা জুনিয়র রিসার্চ ফেলোশিপ ক্লিয়ার করো, তাহলে কীরকম কি টাকা পয়সা পাওয়া যায়। তোমরা নিশ্চয়ই জানো যে ইউজিসি নেট পরীক্ষায় জেআরএফ আছে, মানে যারা নেট পরীক্ষা একদম টপ লেভেলে থাকে, টপ 1% যারা ক্লিয়ার করে, তারা জুনিয়র রিসার্চ ফেলোশিপ বা জেআরএফ কিন্তু পেয়ে যায়। এবার এই জেআরএফ বা জুনিয়র রিসার্চ ফেলোশিপ প্রথম 2 বছর তারা কত টাকা করে পাচ্ছে, প্রতি মাসে 37,000 টাকা করে স্টাইফেন্ড পাচ্ছে। এবং সে যখন সিনিয়র রিসার্চ ফেলোশিপ হয়ে যাচ্ছে, প্রতি 3 বছর সে 42,000 টাকা করে স্টাইপেন্ড কিন্তু সে পেয়ে যাচ্ছে। তাহলে প্রথম 2 বছর 37,000 টাকা করে এবং পরের 3 বছর সে 42,000 টাকা করে কিন্তু স্টাইপেন্ড সে পেয়ে যাচ্ছে। ঠিক আছে, এবং তার সাথে সাথে কন্টিজেন্সি গ্রান্ট 10,000 থেকে 20,500 এবং সায়েন্স হলে 12,000 থেকে 25,000 টাকা করে এক্সট্রা। এই টাকাটার পরেও তাকে এক্সট্রা দেওয়া হয় ফর কন্টিজেন্সির জন্য, এইচআরএ এইসবগুলো মিলিয়ে তাকে দেওয়া হয়। তার মানে তুমি যদি নেটের জেআরএফটা ক্লিয়ার করো, জেআরএফ ক্লিয়ার করার সাথে সাথেই তুমি একটা ভালো টাকা ইনকাম প্রতি মাসে করা স্টার্ট করে দিচ্ছ। এবার অনেকে এখানেও নেগেটিভিটি বলে, স্যার 5 বছর তো পাবো, তারপর কি হবে? ভাই তুমি 5 বছর পড়াশোনা করছো, 5 বছর কিছু শিখছো, তার জন্য সরকার তোমায় টাকা দিচ্ছে, তোমায় দিয়ে কোনো প্রোডাকশন কিছু হচ্ছে না, তুমি জাস্ট পড়াশোনা, নিজের ডিগ্রিটা বাড়াচ্ছ। ঠিক আছে,
তার জন্য গভর্নমেন্ট তোমাকে ফেলোশিপ দিচ্ছে, তোমাকে স্টাইপেন্ড প্রোভাইড করছে। এবার সেই টাকাটা দিয়ে নিশ্চয়ই তোমার কাজ হবে নিজেকে স্কিল্ড করা, নিজেকে শেখা এবং এমন কিছু নিজের মধ্যে আয়ত্ত করা। তোমার ফিনান্সিয়াল চিন্তা তো থাকছে না 5 বছরের জন্য, এবং সেই টাকাটা দিয়ে তুমি যেটা শিখবে সেইটাকে কাজে লাগিয়ে আশা করি যারা মেরিটোরিয়াস বুদ্ধিমান ছেলেমেয়েরা যারা আছে তারা কিছু না কিছু একটা ব্যবস্থা নিজের করেই নেয়। এরকম কাউকে আমি দেখিনি জেআরএফ পেয়ে পিএইচডি করে ঘরে বসে আছে। কিছু না কিছু, আমি বলবো না সবাই সরকারি করে, তা নয়, সরকারি করছে, কেউ বেসরকারি করছে, বিভিন্ন জায়গায় যে যার মতো করে কিন্তু এস্টাবলিশ করে যায়, কেউ বিদেশে চলে যায়। তো নিজের ক্যারিয়ারটাকে যদি তুমি মনে করো আমি তৈরি করব, আমি শুরু করব, তুমি একটা জিনিস ভাবো তো, যারা গভর্নমেন্ট জবের প্রিপারেশন করে, কম্পিটিটিভ লেভেলে প্রিপারেশন করে, কারোর 4 বছর লাগে, কারোর 5 বছর লাগে, কারোর 2 বছর লাগে, তো এই থ্রু আউট প্রিপারেশনে সে কি একটা টাকাও পায়? গভর্নমেন্টের থেকে কোনো ফেলোশিপ পায় না। তাকে নিজের টাকা খরচা করে পড়াশোনা করতে হয়, নিজের মতো করে পড়তে হয়, চাকরি পেলে তারপর। তো সেক্ষেত্রেও তোমার অনিশ্চয়তাটা কত বেশি, তুমি চাকরি পাবে এরকম তো নয়, নাও পেতে পারো, কিন্তু তুমি কোনো ফিনান্সিয়াল সাপোর্ট তো পাচ্ছ না। গভর্নমেন্ট কম্পিটিটিভ জবের প্রিপারেশনের জন্য কোনো ফিনান্সিয়াল সাপোর্ট আপাতত নেই, কিন্তু তুমি এখানে নিজেকে রেডি করতে পারছো, নিজেকে প্রিপেয়ার করতে পারছো, নিজেকে স্কিল্ড করতে পারছো, সাথে তোমার ডিগ্রি বাড়ছে এবং তার জন্য গভর্নমেন্ট তোমায় টাকা দিচ্ছে। তো এখানে তুমি নিজেকে প্রস্তুতি করানোর জন্য তুমি মনে করো জেআরএফ পেলে পিএইচডি করতে করতে গভর্নমেন্ট জবের জন্য পড়বো, কম্পিটিটিভের জন্য পড়বো, পড়ো, তাও তুমি এখানে টাকা পাবে। পিএইচডি করো, পড়ো, টাকা পাচ্ছ। তো ফাইনালি ফিনান্সিয়াল সাপোর্টটা একটা বড় সাপোর্ট, যেটা একমাত্র এই জেআরএফই আছে, আর কোনো এক্সামে কিন্তু তুমি সেটা পাবে না। এবার আমি তোমাদের সিলেকশন মেথডটা বলে দিই, যে টোটাল 100% যদি আবেদন করে, মানে মোটামুটি যদি 6.5 লক্ষ পরীক্ষার্থী টোটাল দেশ জুড়ে নেটের পরীক্ষায় আবেদন করে, তার মধ্যে মাত্র 6 থেকে 7%, এটা 6%ই হয় যারা শুধু নেটের জন্য কোয়ালিফাই করে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। ঠিক আছে, এত কম সাফল্যের হারের কারণ শুধুমাত্র ইউজিসি নেটের উপর নির্ভরশীল হওয়া কেরিয়ারের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। ঠিক আছে, আমি বারবার একটা কথা বলি যে এই নেট পরীক্ষায় সাফল্যের হার কিন্তু অনেকটাই কম, 6 থেকে 7%। 6.5 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে মাত্র 6% নেট, মাত্র 1% জিআরএফ, তার মানে সাকসেস রেট ইজ ভেরি লো। তাহলে তোমার উচিত যে আমি সবসময় বলি সবাইকে যে তুমি যদি নেটের প্রিপারেশন করতে চাও, জেআরএফ এর প্রিপারেশন করতে চাও, নিজের একটা টাইম লিমিট দাও। অনেকে মনে করো স্যার, আমাকে অনেকেই বলে স্যার আমি এই অ্যাটেম্পটা একটু নিজে পড়ি, পরেরটা দেখবো, আবার পরেরটা গিয়ে সে পরে দেখবো। এত সময় নেই ভাই, এত সময় নেই। তোমার কাছে এক্সামটা ক্লিয়ার করে নেওয়াটা বেটার। সেটা তুমি নিজে পড়ো, কারোর কাছে পড়ো, যে করে হোক এক্সাম ক্লিয়ার করো, সেটা যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি করো, কারণ এমনি সাকসেস রেট এত কম, তারপরেও তোমাকে পিএইচডি করতে হবে। তো সেক্ষেত্রে যত তাড়াতাড়ি তুমি একটা সঠিক গাইডেন্স নিয়ে ক্লিয়ার করে নিতে পারবে সেটা তোমার নিজের জন্য ভালো, কারণ তোমার বয়সটাও কম থাকবে। এরপর যত তুমি দেরি করবে বয়স কিন্তু তত বাড়তে থাকবে। এবং মাত্র 2 থেকে 3% অর্জন করে কি হচ্ছে সব থেকে কাঙ্ক্ষিত জেআরএফ, জুনিয়র রিসার্চ ফেলোশিপ, এটা 1%ই হয়, 3% অনেক বেশি বলেছে, অতটা যায় না। ইউজিসি নেট কি আসলেই আপনার সময়ের যোগ্য? তাহলে দ্য প্রমিস কি বলছে, রিসার্চ ফান্ডিং, জেআরএফ স্টাইপেন্ড, সেন্ট্রাল স্টেট ইউনিভার্সিটিতে চাকরির যোগ্যতা, একাডেমিক প্রতিপত্তি এবং সম্মান, এই এত কিছু জিনিস তুমি পরীক্ষাটা ক্লিয়ার করলে পাবে। তুমি জেআরএফ ফান্ডিং পাবে, সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যদি তুমি প্রফেসর হও সেখানে একটা আলাদা সম্মান, আরও অনেক কিছু এক্সট্রা ফেসিলিটি তুমি পাবে। এবার মেনলি যেটা আমাদের সবার আকর্ষণ যে কি হতে পারে সেটা দেখি, ইউপিএসসির মতো মুখস্থ বিদ্যার ওপর জোর, প্রকৃত গবেষণার অভাব, এইটা যদি তোমার মধ্যে থাকে, অনেকেই ভালো মুখস্থ করতে পারে, শুধু মুখস্থ করে যায়, তাহলে কিন্তু সে এই ফিল্ডে এক্সিস্ট করতে পারবে না, কারণ এটা রিসার্চ ফিল্ড, এখানে তোমায় বুঝতে হবে, শিখতে হবে। নেক্সট, প্রশাসনিক অবস্থাপনায় এনটিএর প্রশ্ন ফাঁস এবং পরীক্ষা বাতিলের মতো ঘটনা। ঠিক আছে, ইন্টারডিসিপ্লিনারি গবেষণার অভাব, পশ্চিমা দেশগুলোর তুলনায় গবেষণায় পিছিয়ে থাকা। এনটিএ প্রশ্ন ফাঁস এবং পরীক্ষা বাতিলের মতো ঘটনা, এটা তো আমার সাথে বেশ কিছু স্টুডেন্টের কথা হচ্ছে যে প্রতিবার পরীক্ষা কোশ্চেন পেপার লিক হয়ে যাচ্ছে, তার জন্য এক্সাম হচ্ছে। এটা অ্যাকচুয়ালি আমাদের জন্য ক্ষতিকারক, আমি মানছি, আমি এটা মানছি। কিন্তু একটা জিনিস তুমি চিন্তা করো যে পরীক্ষা তো হচ্ছে, অন্য পরীক্ষাগুলো যদি তুমি দেখো সেগুলো পরীক্ষাই হয় না। তুমি যদি টিচিং ফিল্ডে যেতে চাও ওয়েস্ট বেঙ্গলে থেকে, স্কুলের চাকরির পরীক্ষা হচ্ছে না,
যেটা হয়েছে সেটা মিটছে না। কলেজের ক্ষেত্রে একমাত্র নেট পরীক্ষা, সেট পরীক্ষা যেটা, সেটা রেগুলার হচ্ছে। তাই যে অপশানটা রয়েছে সেই অপশানটা তোমাকে কখন প্রশ্ন ফাঁস হবে না হবে সেটা ভেবে তো লাভ নেই, তোমাকে তোমার মতো এগোতে হবে। তাহলে তুমি যদি দেখো সমস্ত পরীক্ষাতেই কোনো না কোনো গন্ডগোল আছে, সে স্টাফ সিলেকশন বলো, অন ব্যাংকিং বলো, যে কোনো পরীক্ষাতেই সমস্যা আছে, একমাত্র ইউপিএসসিকে বাদ দিয়ে এখনো পর্যন্ত। তাহলে কি তুমি কোনো চেষ্টাই করবে না? নেক্সট, পিএইচডির দীর্ঘ সময়কাল এবং কোর্সের চাপের কারণে অনেকেই মাঝপথে ছেড়ে দেয়। এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি বারবার বলি, যারা যারা মনে করছো যে আমি এই লাইনটা আসার যোগ্য, আমার ক্ষমতা আছে, আমার ক্যাপাবিলিটি আছে, তারাই এই লাইনে এসো ভাই। কিন্তু যার নেই সে কিন্তু মাঝপথে কি করবে, ছেড়ে দেবে। এরকম প্রচুর এক্সপিরিয়েন্স আমার দেখা, জেআরএফ পেয়েও সে ছেড়ে দিয়েছে, পিএইচডি করতে করতে স্টাইফেন্ড পাচ্ছে তাও ছেড়ে দিয়েছে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে বলবো, যাদের হাইলি ডেডিকেটেড তোমরা, যে আমি প্রফেসর হতে চাই, প্রফেসর হওয়াটাই আমার উদ্দেশ্য, ওই যে একটা প্রেস্টিজ, ওই যে একটা জায়গা, এটা আমি ডিজার্ভ করি, এটা আমার এলিজিবল, আমি এটা পাওয়ার যোগ্য, তারাই এই ফিল্ডে আসো। আমি বলছি না কোনো ফিল্ড ইজি। তুমি ইউপিএসসি প্রিপারেশন করতে যাও, তুমি এসএসসি প্রিপারেশন করতে যাও, তুমি ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন করতে যাও, সমস্ত ফিল্ডেই চ্যালেঞ্জ আছে। কোনো ফিল্ড ইজি আমি গেলাম বসলাম হয়ে গেল এরকম কিন্তু নয়। প্রত্যেকটা ফিল্ডের একটা প্রস অ্যান্ড কনস রয়েছে। আমি শুধুমাত্র নেটটা নিয়ে আলোচনা করি তাই আমি নেটের কথা বলছি, বাকি প্রত্যেকটা পরীক্ষার কিছু প্রস অ্যান্ড কনস রয়েছে। তুমি যদি সেইগুলোকে ধরেই বসে থাকো তাহলে তোমাকে ঘরেই বসে থাকতে হবে সারা জীবন। সাহস করে নিজের ইচ্ছা অনুযায়ী, যেটা তোমার ভালো লাগে সেই অনুযায়ী একটাকে টার্গেট করে এগোতে হবে। চ্যালেঞ্জ আসবেই, তুমি যে পথে এগোবে সেই পথেই চ্যালেঞ্জ আসবে, কিন্তু সেই চ্যালেঞ্জগুলোকে সম্মুখীন হতে হবে, সেই চ্যালেঞ্জগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে, চ্যালেঞ্জগুলোর সাথে লড়তে হবে, তবেই তুমি সাকসেস পাবে। যারা যে ফিল্ডেই সাকসেস পেয়েছে এখনো পর্যন্ত কাউকে তুমি দেখাতে পারবে না যে এমনি এমনি সে গেছে বসেছে সাকসেস পেয়ে গেছে, এটা কখনো হয় না। ঠিক আছে, এবার তোমাদেরকে বলি যে আমাদের ইউজিসি নেট কোয়ালিফাইড যদি তুমি না করতে পারো, ধরো তুমি ইউজিসি নেটে প্রিপারেশন করছো কিন্তু তোমার নেটটা ক্লিয়ার হচ্ছে না, হয়তো অনেকেই প্রিপারেশন করে ক্লিয়ার হচ্ছে না, তাহলে কি কি অপশন থাকতে পারে? তাহলে আমাদের সেট পরীক্ষা, ডাব্লিউবি সেট হয়, সেম সিলেবাস, তুমি সেটের পরীক্ষা দাও, সেম সিলেবাস, সেম প্যাটার্ন, সব সেম, সেটটাকে অপশন দেখো। অন্যান্য সরকারি চাকরি পরীক্ষা যেমন এসএসসি, ইউপিএসসি, এই যে পরীক্ষাগুলো, ডাব্লিউবিসিএস, এগুলোর জন্য ট্রাই করো, কারণ তুমি নেট পড়ছো মানে তোমার নিজের যে সাবজেক্ট সেটা তোমার রেডি হয়ে যাচ্ছে। ডাব্লিউবিসিএস, ইউপিএসসি এগুলো তোমার অপশনাল পেপারটা রেডি, এত বড় একটা অপশনাল পেপার রেডি হয়ে যাওয়া মানে অনেকটা এগিয়ে যাওয়া। এবং সাথে সাথে আমাদের নেটের পেপার 1 যেটা রয়েছে, যেখানে কমন পেপার টিচিং, রিসার্চ, কমিউনিকেশন, এগুলোর মধ্যে দিয়ে তোমার কিছুটা রিজনিং, এগুলোর মধ্যে দিয়ে তোমার আদার্স সরকারি চাকরি কিছুটা অন্তত রেডি হবে, সবটা নয়। কম্পিউটারে পার্টটা রেডি হয়ে যাবে, ম্যাথ রেডি হবে, ডিআই রেডি হবে, রিজনিং রেডি হয়ে যাবে, এগুলো কিছু 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 করে রেডি হয়ে যাবে, সেটাও তোমাকে হেল্প করবে। আর না হলে তুমি যদি সরকারি দিকে নাও যেতে চাও, তুমি মনে করো এডটেক কোম্পানি, এখন অনেক এডটেক কোম্পানি তৈরি হয়েছে যারা কিনা একটা ইনস্টিটিউশন পড়ায়, সরকারি চাকরির জন্য পড়ায়, যেমন আমরাই আড্ডা 24/7 বেঙ্গলি বা আড্ডা 24/7, একটা বড় ন্যাশনাল লেভেলের প্ল্যাটফর্ম। সারা দেশ জুড়ে প্রচুর টিচাররা রয়েছেন যারা এই প্ল্যাটফর্মে এসে পড়াচ্ছেন, স্টুডেন্টের সাথে কানেক্ট করছেন, স্টুডেন্টরা তার থেকে শিখছে। তো এটাও একটা ভালো অপরচুনিটি। তোমরা যদি মনে করো নেট পাস করার পর এই অপশানটাকে চুজ করবে, এটাকেও তোমরা চুজ করতে পারো। এবং তার জন্য আমি বললাম প্রাইভেটে যদি যেতে হয় তোমাকে স্কিলড হতে হবে। আর যদি কেউ মনে করো যে যারা সায়েন্সের স্টুডেন্ট আছো, তাহলে অল্টারনেটিভ রুট হিসাবে সিএসআইআর নেট যেটা আছে, বিশেষ করে জিওগ্রাফি স্টুডেন্টরা, তাদের কাছে ইউজিসি নেট আর সিএসআইআর নেট দুটো অপশানই থাকে, ওখানে আর্টস সায়েন্স, এখানে হচ্ছে জিওগ্রাফি। তো দুটো নেটকেই তোমরা টার্গেট করতে পারো। তো এইগুলো তোমরা প্ল্যান বি হিসাবে যদি দেখছো হচ্ছে না, তোমরা এগোতে পারো। বিকল্প পথ কি হচ্ছে, সেট হিসেবে নিজের রাজ্যের সরকারি কলেজে ফেলো লেকচারশিপ, তুমি যদি সেট পাস করে যাও, ধরো ডাব্লিউবি সেট পাস করে গেলে, তাহলে আমাদের রাজ্যের কলেজ সার্ভিস কমিশন, আমাদের রাজ্যের পিএইচডি, এগুলো তুমি অ্যাপ্লাই করতে পারবে। ইউজিসি নেটের তুলনায় সিলেবাস এবং প্রতিযোগিতা কম, সিলেবাস মোটামুটি সেমই থাকে, কিন্তু কম্পিটিশন কম, কারণ ওখানে অল ওভার ইন্ডিয়া থেকে অ্যাপ্লাই করছে, এখানে শুধু ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করছে। ঠিক আছে, এবং বিভিন্ন সেট হয় প্রত্যেকটা রাজ্যের, যেমন মহারাষ্ট্রের সেট হয়, কেরালা সেট হয়, অন্ধ্রপ্রদেশ সেট হয়, আমাদের রাজ্যের ডাব্লিউবি সেট হয়ে থাকে।
এডটেক এবং কর্পোরেট কি বলছে, সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, কন্টেন্ট রাইটার, কর্পোরেট ট্রেনার, এইগুলোর জন্য কিন্তু এডটেক কোম্পানিগুলোতে কিন্তু রিক্রুটমেন্ট হয়ে থাকে। তুমি যদি নেট পাস করো, তোমার ধরে নেওয়া হবে সেই সাবজেক্টে অবশ্যই তোমার একটা এক্সপার্টিজ আছে, এবং তুমি সেক্ষেত্রে সেই সাবজেক্টের সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট হিসাবে বা কন্টেন্ট রাইটার হিসাবে বিভিন্ন ক্ষেত্রে তুমি কিন্তু জব চেষ্টা করতে পারো। এছাড়া সেক্ষেত্রে আমাদের আড্ডা 24/7 ফ্যাকাল্টি এক্সিলেন্স প্রোগ্রামও হয়, যেখানে বিভিন্ন স্টুডেন্টরা অ্যাপ্লাই করে, সেখানে শেখানো হয় কীভাবে একটা এডটেক প্রোগ্রাম মানে এতে পড়ানো হয়, এবং সেখান থেকে অনেকের চাকরি হয়, ক্যাম্পাসিং হয়, আমাদের এখানেই অনেকে করে বা অন্যান্য জায়গায় করে, এরকম বিভিন্ন সুযোগ সুবিধা কিন্তু থাকে। এবার তুমি দেখো যে এখানে মোটামুটি 4 LPA থেকে শুরু করে 15 LPA পর্যন্ত তোমার স্যালারি কিন্তু থাকে, ঠিক আছে। এইবার যদি তুমি দেখে নাও যে মোটামুটি বিকল্প পদ সরকারি চাকরি এবং রিসার্চ ফেলোশিপের জন্য যদি আমরা দেখি, আরও কিছু বিকল্প জব আছে, PSU জব, ওএনজিসি, NTPC, BHEL, এই সমস্ত জায়গায় তুমি নেট সেটের স্কোরের ভিত্তিতে ডাইরেক্ট ইন্টারভিউর ভিত্তিতে তোমার রিক্রুটমেন্ট হতে পারে HR ম্যানেজমেন্ট হিসাবে। কম্পিটিটিভ এক্সাম তো আমি বলেই দিলাম, কম্পিটিটিভ এক্সামগুলোকে টার্গেট করতে পারো, বা ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ হিসেবে কাজ করতে পারো। তুমি নিজে মনে করলে যে আমি নেট সেট পাস করেছি, আমি একজন ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার হিসেবে কাজ করব, এবং সেক্ষেত্রে ICSSR, ICMR, DRDO এগুলো থেকে ফেলোশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে, এবং সেখান থেকে ফেলোশিপ পেলে তুমি নিজে ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ হিসেবে একজন ইন্ডিপেন্ডেন্ট সায়েন্টিস্ট হিসেবে কাজ করতে তুমি পারবে, ঠিক আছে। অপশান অনেক আছে, নিজেকে খুঁজে নিতে হবে যে কোনটা তোমার জন্য বেস্ট। এবার নিজের কেরিয়ারে স্থাপিত হন, যেমন অন্ধভাবে দৌড়াবেন না। 2% সাকসেস রেটের কথা মাথায় রেখে সর্বদা একটি শক্তিশালী প্ল্যান বি প্রস্তুত রাখুন, এটা আমি সবসময় বলি। সব সময় যে কোনো সরকারি চাকরি বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্ল্যান বি রেডি রাখা খুব দরকার, যে আমি যদি মনে করি যে এইটা আমার না হয় তাহলে আমি কি করব, সেই প্ল্যান বিটা যেন তোমার কাছে একদম পরিষ্কার থাকে। এটা সমস্ত সরকারি চাকরির জন্যই কিন্তু অ্যাকসেপ্টেবল, ঠিক আছে। এবং তার সাথে সাথে তুমি কি করবে, পিএইচডিটা ফোকাস মানে কি, যদি তোমার নেট হয়ে যায়, নেট যে আরে ক্লিয়ার হয়ে গেল, পিএইচডিটা ভালো করে ফোকাস করার চেষ্টা করো এবং শেখো, সেখান থেকে কাজ শেখো, নিজের এপিআই স্কোরকে ইমপ্রুভ করার চেষ্টা করো। এপিআই স্কোরের উপর আমি ভিডিও দিয়েছি, তোমরা লিখবে এপিআই স্কোর আড্ডা 24/7 বেঙ্গলি সৌভিক স্যার, পেয়ে যাবে ভিডিও, যেখানে আমি এপিআই স্কোর কী করে ইমপ্রুভ করা যায় সেই সম্পর্কে ভিডিও বানিয়েছি। নেক্সট হচ্ছে অভিজ্ঞতা অর্জন করুন, নেটের জন্য বছরের পর বছর নষ্ট না করে প্রাইভেট কলেজ বা এডটেক পড়ানো শুরু করুন, অভিজ্ঞতা আপনার কি করবে, সিভিকে আরও সমৃদ্ধ করবে, এটা খুব গুরুত্বপূর্ণ। তোমার বারবার তুমি দিচ্ছ নেট হচ্ছে না, বয়স অনেক পেরিয়ে যাচ্ছে, আমি কখনো কাউকে বলি না যে তোমার বয়স অনেক পেরিয়ে যাচ্ছে 25, 27, 28, 30 তুমি শুধুমাত্র নেটের জন্যই বসে থাকো, সেটা আমি বলি না। আমি বলি একটা নির্দিষ্ট টাইম রাখো, একটা নির্দিষ্ট সেট আপ রাখো, যে আমি 25 বছর বা 26 বছরের মধ্যে আমি নেটটা ক্লিয়ার করব। যদি না হয় দেন স্কিপ করে অন্যান্য প্ল্যান বিতে মুভ করে যাও। আমি সবসময় প্র্যাকটিক্যাল কথাবার্তা বলি, আমি কাউকে বলবো না যে 30 বছর হয়ে গেছে তাও লেগে থাকো, না। যদি তোমার মনে হয় যে তুমি চাকরি করছো, অন্যান্য ফিল্ডে রয়েছো, দেন তুমি করো, অসুবিধা নেই। কিন্তু যদি তোমার মনে হয় যে চাকরি বাকরি নেই, তাহলে সেক্ষেত্রে আমি বলবো তুমি নেটের প্রিপারেশনের সাথে সাথে কোনো একটা কাজ করো। যদি দেখো তোমার 25 বছর পেরিয়ে যাচ্ছে, 26 বছর পেরিয়ে যাচ্ছে, তোমার বাড়ির অবস্থা ঠিকঠাক নয়, তুমি একটা কাজ করো, সাথে নেটের প্রিপারেশনটাকে চালু রাখো, যাতে তোমার কাজটাও থাকে, যেটা তোমার প্ল্যান বি, দেন নেটের প্রিপারেশন যদি এদিকটা হয় এই রাস্তা রইলো, তাহলে ওই রাস্তাটা এগোলো। তো এইগুলো জীবনের সব থেকে ইম্পর্টেন্ট কিছু জিনিস যেগুলো আমি তোমাদেরকে বলে দিলাম, এগুলো যদি তোমরা মাথায় রাখো তাহলে দেখবে জীবনে কোনো ফিল্ডেই তোমাকে খুব একটা বেশি সমস্যা ফেস করতে হবে না। আজকের এই ভিডিওতে শুধুমাত্র আমি তোমাকে এটাই বললাম না যে নেটই করো, নেট করলেই সব রাস্তা, নেট করলেই সব কিছু পাবে, তা কিন্তু নয়। আমি তোমাকে প্ল্যান বি বললাম, আমি তোমাকে বললাম কতদিন অবধি প্রিপারেশন করা উচিত, আমি তোমাকে বললাম যে কিভাবে করা উচিত, কিভাবে এগোনো উচিত। একজন সঠিক গাইড এবং সঠিক মেন্টর যে কাজটা করে থাকে, আমি সেই জিনিসটাই তোমাদেরকে আজকে আমি করলাম। এবং আমি প্রতি সময় সবাইকে বলি যে যত তাড়াতাড়ি তুমি ক্লিয়ার করতে পারবে এক্সাম, তত তোমার জন্য ভালো। যত দেরি করবে ততই তোমার জন্য খারাপ। তো যত তাড়াতাড়ি এক্সাম ক্লিয়ার করতে যদি তোমায় হয়, তাহলে দরকার একটা সঠিক প্রিপারেশন স্ট্র্যাটেজি, সঠিক গাইডেন্স। আমি বারবার বলি, তুমি যতই পরিশ্রম করো না কেন, তুমি যদি ভুল ডিরেকশনে পরিশ্রম করো, তুমি ভুল দিকেই যেতে থাকবে, তুমি সঠিক দিকে যেতে পারবে না। আর সঠিক দিকে প্রিপারেশন তুমি তখনই করবে যখন একজন সঠিক গাইড তোমাকে বলে দেবে যে কোন পথে তোমাকে এগোনো উচিত, তবেই তুমি সঠিকভাবে প্রিপারেশন করতে পারবে।
এবং তার জন্য ডিসেম্বরে আবার নেট আমাদের পরীক্ষা আসছে, ডাব্লিউবি সেট আসছে, তার জন্য আমাদের নেট জিআরএফ ডাব্লিউবি সেট নিশ্চিত সাফল্য ব্যাচ 2.0 আমি নিয়ে এসেছি তোমাদের জন্য, যেখানে পেপার ওয়ানের একটা ব্যাচ পাবে আর একটা পেপার ওয়ান প্লাস জিওগ্রাফির ব্যাচ পাবে। পেপার ওয়ানটা ফুল রেকর্ডেড ফরম্যাটে পাবে, পুরো পেপার ওয়ান ওখানে ফুল রেডি করা আছে। তার সাথে সাথে তুমি এখানে কি পাচ্ছ, এখানে ক্লাস তো পাচ্ছই, তার সাথে সাথে তুমি পিডিএফ পাচ্ছ, প্রিন্টেবল পিডিএফ, যেগুলোকে তুমি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবে। তুমি মক টেস্ট পাবে, ঠিক আছে, তুমি পিওয়াই কিউজ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পাবে, তুমি ইবুক পাবে, ঠিক আছে, ইবুক আমি একটা ফ্রি দিয়েছি, এবং তার সাথে সাথে তোমাদের একটা আমি কি দিয়েছি, তোমাদের একটা স্মার্ট স্টাডি, সেটা আমি ফ্রি দিয়েছি। স্মার্ট স্টাডি মানে কি, যেখানে তোমাকে শেখানো হবে, প্রতিদিন সকাল 7টায় ক্লাস হচ্ছে, যে কিভাবে আমরা পড়াশোনা করতে পারি, আমরা কি করে বেশি সময় ধরে পড়াশোনা করব, মনোসংযোগ করব, সেই জিনিসটা শেখানো হচ্ছে। এবং এই দুটো জিনিস আমি কমপ্লিটলি ব্যাচে তোমাদের ফ্রি দিয়েছি, ফ্রি। শুধু মেটেরিয়াল নয় যে দিয়ে দিলাম হয়ে গেল, তা নয়। আমি কেন আমার ব্যাচটাকে আলাদা বলি, তার কারণটা হচ্ছে আমি চেষ্টা করি শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে গাইড করা, এবং এই যে ব্যাচে যা যা দেওয়া হচ্ছে সেগুলো কিভাবে পড়বে, কিভাবে মনোযোগ রাখতে পারবে, সেটা শেখানো হচ্ছে স্মার্ট স্টাডি 5.0-তে। তো এত কিছু তোমাকে প্রোভাইড করা হচ্ছে, এরপরে তোমার কাজ হচ্ছে শুধু পড়া। আর যাদের সাবজেক্ট জিওগ্রাফি রয়েছে তারা আমার ক্লাস পেপার ওয়ান প্লাস জিওগ্রাফির এই ব্যাচটা জয়েন করে নাও, যেখানে পুরোপুরি তোমাকে পেপার ওয়ান জিওগ্রাফি পুরো কমপ্লিট করানো হবে, তোমার আর পেপার 2 নিয়েও চিন্তা করতে হবে না। যার লাইভ ক্লাস শুরু হয়ে গেছে আগস্টের 1 তারিখ থেকে, লাইভ ক্লাসগুলো আগে যেগুলো মিস করেছো তুমি রেকর্ডেড পেয়ে যাবে, দেন আপকামিং ক্লাসগুলো লাইভ পাবে, সেগুলো মিস করলে সেগুলো রেকর্ডেড পেয়ে যাবে, কোনো অসুবিধা কিছু নেই। তো তোমাদের যদি মনে হয় ব্যাচে অ্যাডমিশন নেবে, এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8130209247, এই নাম্বারে জাস্ট ফোন করে তুমি 1 প্রেস করবে। কি করবে? 1 প্রেস করবে, তোমাকে সম্পূর্ণ গাইড করে দেওয়া হবে। আর যারা যারা ব্যাচে অ্যাডমিশন নিয়েছো, ক্লাস করতে পারছো না, দেখতে অসুবিধা হচ্ছে, যদি এরকমটা হয় না, কারণ আমি সবাইকে ধরে ধরে ইন্ডিভিজুয়ালি বুঝিয়ে দিই, তারপরেও যদি সমস্যা হয় তাহলে এই নাম্বারে ফোন করে 2 প্রেস করবে। কি করবে? 2। তাহলে 1 প্রেস হচ্ছে 1 ফর অ্যাডমিশন, ঠিক আছে, 2 ফর হচ্ছে সাপোর্ট, 2 ফর হচ্ছে সাপোর্ট। তোমার ক্লাস দেখতে সমস্যা হচ্ছে, কোনো নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, যে কোনো সমস্যা হোক, তখন তুমি 2 প্রেস করবে। আর অ্যাডমিশন নেওয়ার জন্য কি করবে? 1 প্রেস করবে, সেম নাম্বার, ঠিক আছে। এবং তার সাথে সাথে তোমরা কি করতে পারো, আমাদের আড্ডা 24/7 অ্যাপটাকে ইনস্টল করে নাও। কি করে করবে? এই এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, সেখান থেকে ক্লিক করে করতে পারো, বা প্লে স্টোরে গিয়ে আড্ডা 24/7 লিখলে দেখবে এই যে লোগোটা পাবে, এই লোগো দিয়ে যে অ্যাপটা পাবে সেটাকে ইনস্টল করে নেবে। কারণ এই অ্যাপটা যদি তুমি ইনস্টল করে প্রতিদিন এখানে মক টেস্ট দাও না, তাহলে তোমার নিয়মিত তোমার ইমপ্রুভ হবে, পড়াশোনায় তোমার আরও আগ্রহ বাড়বে, এবং মক টেস্টগুলোর মধ্যে দিয়ে তোমার একটা কয়েন কালেক্ট হবে, এবং এই কয়েনগুলোর মধ্যে দিয়ে কিন্তু তোমার ব্যাচ যখন তুমি নেবে সেই ব্যাচের দামও কমে যাবে। এটা হয়, অনেকে 2000 টাকায় ব্যাচ নেবে, তুমি 1700 টাকায় নেবে। কেন? কারণ তুমি ব্যাচ গ্রুপ মানে অ্যাপে গিয়ে অ্যাক্টিভিটি করছো, মক টেস্ট দিচ্ছ, কুইজ করছো, বিভিন্ন জিনিসের সাথে অ্যাক্টিভিটিতে জুড়ে রয়েছে, তাই তোমার কয়েন কালেক্ট হচ্ছে। আর যার কয়েন যত বড় বেশি থাকবে, তার ব্যাচের প্রাইস তত কমে যাবে। তাই অবশ্যই অ্যাপটা ইনস্টল করে নাও। আশা করি বিষয়গুলো তোমাদের কাছে প্রত্যেকটা আমি ক্লিয়ার করতে পারলাম। এইবার ডিসিশন তোমার, তুমি কি করতে চাও না করতে চাও কমেন্ট সেকশনে জানাবে, আমি তার উত্তর দেবো। দেখে নিই, আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড শেয়ার করে দিও ভিডিওটা। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর কোনো কিছু তোমাদের জানার থাকলে অবশ্যই জানিও কমেন্ট সেকশনে, আমি অবশ্যই তার ভিডিও করে তোমাদের জানাবো। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো।